কেন এই মেথড 1% বা 10% স্টুডেন্টই এর কারণটা জানে। বীজগণিতে না বাস্তব সংখ্যার মতো এত সুন্দর সুন্দর সংখ্যা থাকে না। 2 ডিগ্রিকে ভাঙিয়ে দুটো 1 ডিগ্রির পলিনোমিয়াল পেতে পারি। গুণ আর উৎপাদকের বিশ্লেষণ যে একই কথা, জাস্ট রিভার্স প্রসেস একে অপরের, এটা আমরা ফিল করতে পারি। ওকে, তো আজকের এই ভিডিওতে আমরা মিডিল টার্ম সম্পর্কে কথা বলবো। না, আমি মিডিল টার্ম শেখাবো না। মিডিল টার্মের যে প্রসেসটা তোমরা ছোটোবেলায় স্কুলে 7-8 থাকতে শিখেছো, এবং তোমরা একটা অ্যালগোরিদম তোমাদেরকে শেখানো হয়েছিল, একটা মেথড শেখানো হয়েছিল, এবং সেই মেথড অনুযায়ী তোমরা এইভাবে মিডিল টার্মটাকে করতে। কিন্তু অনেকেই তোমরা প্রশ্ন করতে না যে কেন এই মেথড, এর গভীরে গিয়ে আমরা কিভাবে জিনিসটাকে বুঝতে পারি। মিডিল টার্ম মানে তো একটা মেথড, জাস্ট তোমাকে কি বলা হয়েছিল যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো, এমন দুটো উৎপাদকে বিশ্লেষণ করো যাতে যোগফলটা 7 হয়, আর এখানে যদি মাইনাস থাকে যেন বিয়োগফলটা 7 হয়, এরকমভাবে তোমাদেরকে শেখানো হয়েছিল। কিন্তু কেন সেই জিনিসটা, তার বিস্তারিতভাবে আমরা আজকে আলোচনা করবো, এবং হয়তো 1% বা 10% স্টুডেন্টই এর কারণটা জানে, বাকিরা ম্যাক্সিমাম কেউই এর কারণটা জানে না। আমিও ছোটবেলায় জানতাম না, 11-12 অব্দিও জানতাম না জিনিসগুলো। ওকে, আমরা এইগুলো বলার আগে একটা ছোট্ট জিনিস দেখব, যে এই যে বিষয়গুলো, এই যে মিডিল টার্ম, এটা মানে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ। এবার উৎপাদকে বিশ্লেষণ আমরা বাস্তব সংখ্যা যেভাবে করি, মনে করো 6কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি কি পাবো, 2 × 3। 12কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি 2 × 6 = 12, 2 × 3 = 6, আবার 3 × 1 = 3, এখানেও আমি করতে পারি 3 × 1 = 3। তাহলে আমরা যদি 12 = লিখি, কি লিখবো, এটাই হচ্ছে আমাদের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ। তোমরা লসাগু গসাগু করার সময় এই জিনিসটা দেখেছো, রাইট? এই যে 12 উৎপাদকে বিশ্লেষণ, বিভিন্ন সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ। এবার বীজগণিতে না বাস্তব সংখ্যার মতো এত সুন্দর সুন্দর সংখ্যা থাকে না। বীজগণিতের সংখ্যা কারা বলো তো? বীজগণিতের সংখ্যা হচ্ছে এইগুলো: x+1, x-2, x+3, x+7, রাইট? তো এই যে বীজগাণিতিক যে সংখ্যাগুলো, এগুলোকে বলা হয় এক একটা করে রাশি, বীজগাণিতিক রাশি, রাইট? এবং এদেরকে বলা হবে পলিনোমিয়াল। কি বলে? পলিনোমিয়াল। কেননা একের অধিক পদ আছে, 1 একটা দুটো, x একটা 1 একটা দুটো পদ, একটা দুটো পদ, একটা দুটো তিনটে পদ, রাইট? পদগুলো কি না, এই যে প্লাস চিহ্ন দিয়ে যেগুলো সেপারেট করা, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, ঠিক আছে? তো এই যে পদগুলো, এই পদের নিরিখে আমরা এদেরকে বলি, এটা যেরকম দ্বিপদ, ঠিক আছে? তো এদের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক আছে। এবার যেহেতু এটা শুধুমাত্র একটা ভেরিয়েবলের পলিনোমিয়াল, তাই এটাকে বলা হয় পলিনোমিয়াল উইথ 1 ভেরিয়েবল, বা একটি চলকের বহুপদী সংখ্যামালা। পলিনোমিয়াল মানে কি? বহুপদী সংখ্যামালা, ঠিক আছে? তাহলে বীজগণিতের যে বিষয়টা, তাদেরকে কি বলবো আমরা? পলিনোমিয়াল। এগুলোই আমাদের বীজগণিতের সংখ্যা, রাইট? এবার এদেরকেই আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো, রাইট? এবার দেখো, একটা এমনি নর্মাল সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করলে কি কি পাই আমরা? একটা, দুটো, তিনটে, চারটে, একাধিক মৌলিক সংখ্যা পেতে পারি, রাইট? তেমনই পলিনোমিয়ালও বিভিন্ন রকমের হয়। যেরকম বাস্তব সংখ্যা মৌলিকও হয়, যৌগিকও হয়, পলিনোমিয়ালও তাই হয়। যে 1 ডিগ্রি পলিনোমিয়াল, 1 ডিগ্রি মানে কি, যে এক্সটা শুধুমাত্র থাকবে, x² থাকবে না, x³ থাকবে না, এক্সের মাথায় 1 থাকবে, রাইট? এক্সের মাথায় 1 থাকবে। তাহলে এটা একটা একঘাত বা 1 ডিগ্রি পলিনোমিয়াল, 1 ডিগ্রি, 1 ডিগ্রি, 1 ডিগ্রি, ঠিক আছে? 1 ডিগ্রি মানে একঘাত। আর দ্বিঘাত বা 2 ডিগ্রি, x², 4x + 3, মানে দেখো এর একটা স্কোয়ার আছে, মাথায় 1 আছে, হাইয়েস্ট কে, বেশি কে, 2। তাহলে যেহেতু একটা স্কোয়ার বলা টার্ম আছে, তাই এই পুরোটাই হচ্ছে দ্বিঘাত। এখানে যেহেতু একটা স্কোয়ার বলা টার্ম আছে, তাই পুরোটাই দ্বিঘাত। এখানে স্কোয়ার বলা টার্ম আছে, তাই পুরোটাই দ্বিঘাত, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি, ঠিক আছে? এবার দেখো, 1 ডিগ্রি ছাড়া যে কোনো ডিগ্রির পলিনোমিয়াল, তাহলে 3 ডিগ্রিও পসিবল, 4 ডিগ্রিও পসিবল। তাহলে 1 ডিগ্রি ছাড়া যে কোনো ডিগ্রির পলিনোমিয়াল, তারা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যৌগিক সংখ্যার মতো আচরণ করে, ঠিক আছে? এবং এই 1 ডিগ্রি পলিনোমিয়ালগুলো মৌলিক সংখ্যার মতো আচরণ করে, কেননা এদেরকে আমরা ভাঙিয়ে 2 ডিগ্রিকে ভাঙিয়ে দুটো 1 ডিগ্রির পলিনোমিয়াল পেতে পারি, 3 ডিগ্রিকে ভাঙিয়ে 3টে 1 ডিগ্রির পলিনোমিয়াল পেতে পারি, রাইট? তাহলে যাদেরকে ফার্দার ভাঙানো যাচ্ছে তাদেরকেই তো আমরা যৌগিক সংখ্যা বলি, ঠিক আছে? বেশ, তাহলে হয়ে গেল। এবার দেখো, যে কোনো যৌগিক সংখ্যা তারা কিন্তু অ্যাকচুয়ালি মৌলিক সংখ্যার গুণফল। তার মানে যে কোনো দুটো মৌলিক সংখ্যাকে গুণ করলে একটা যৌগিক সংখ্যা পাওয়া যায়, এটা তোমরা মানো। তো আমরা যে কোনো দুটো একঘাত পলিনোমিয়ালকে গুণ করে দেখি কি পাওয়া যায়, তারপর তো খেলা হবে। x+1 × x+3, রাইট? এটাকে গুণ করছি, আর 1 নিচ্ছি না, আমি একটু কঠিন দেখে নিচ্ছি, 4। ওকে, চলো দেখি, এটাকে গুণ করো। গুণ করে কিভাবে? x+4কে আগে x এর সাথে গুণ করো, তাহলে x² + 4x, তাই তো? তারপরে 4টাকে 3 এর সাথে গুণ করো, x+3 এর সাথে, তাহলে 4x + x+4কে 3 এর সাথে, তাহলে 3x + সরি এখানে ভুল আমি করছি, আমি কেন, তাহলে এখানে কি করছি, 3x + 4 × 3, রাইট? 4 × 3। ওকে, তাহলে এখানে থেকে আমি কি করছি, x² + xটাকে কমন নিতে পারি,
4+3 রাখছি, এক্সটাকে ডান দিকে কমন নিচ্ছি, প্লাস 4×3, তাই তো? এইভাবে আমি রাখছি। এবং ফার্দার এর আরেকটা লাইন যদি আমি সলভ করি, x² প্লাস 4×3 কত হয় 7, প্লাস 4×3 কত হয় 12, রাইট? তো আমরা দেখো যে কোনো দুটো একঘাত রাশিমালাকে গুণ করলে সবসময় দ্বিঘাত রাশিমালাই কিন্তু আমরা পাই, এটা কিন্তু একটা সিস্টেম, ঠিক আছে? ওকে, তো এবার নিশ্চয়ই যে কোনো দুটো মৌলিক সংখ্যাকে গুণ করে যৌগিক সংখ্যা পাচ্ছিলাম, এবং যৌগিক সংখ্যাকে উৎপাদকে বিশ্লেষণ করে মৌলিক সংখ্যা পাচ্ছিলাম। তাহলে এরও কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করে, দ্বিঘাত রাশিমালাকে উৎপাদকে বিশ্লেষণ করে অবশ্যই দুটো মৌলিক সংখ্যা বা একঘাত রাশিমালা পাওয়া প্রয়োজন, আবশ্যক। এবং সেই যে প্রসেসে আমরা দ্বিঘাত থেকে দুটো একঘাতে নামাতে পারি, একঘাত সংখ্যামালা পাই, সেই প্রসেসটাই হচ্ছে আমাদের এখানে উৎপাদক বিশ্লেষণ। এবং দ্বিঘাতের জন্য একটা স্পেশাল উৎপাদক বিশ্লেষণ হয়, তার নাম হচ্ছে মিডল টার্ম, ওকে? আর ত্রিঘাতের জন্য একটা আলাদা উৎপাদক বিশ্লেষণ, জিরো মেথড। এইভাবে আমরা কিন্তু উৎপাদকের বিশ্লেষণগুলো করি। তো এই যে উৎপাদকের বিশ্লেষণ, এই উৎপাদকের বিশ্লেষণটা আমরা এখানে শিখবো, যে এই শুধু প্রসেসটা না, এর গভীরে ঢুকবো যে কেন এটা হচ্ছে। অ্যাকচুয়ালি যদি দুটো মৌলিক সংখ্যাকে গুণ করে যৌগিক পাই, তাহলে নিশ্চয়ই এই জিনিসটাকেই আবার এই প্রসেসের রিভার্স চাপালে মৌলিক সংখ্যা বা দুটো একঘাতের গুণফলের আকারে যেতে পারবো, বা উৎপাদকের বিশ্লেষণটা সম্পূর্ণ হবে। এটা হচ্ছে আমাদের গুণ, আর এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরাইজেশন, ঠিক আছে, বা উৎপাদকের বিশ্লেষণ। ওকে, তাহলে আমরা খুব সুন্দরভাবে এর স্টেপগুলোকে রিপিট করবো, রাইট? সুন্দরভাবে কপি পেস্ট। তাহলে আমরা এই জিনিসটা থেকে এই জিনিসটা লিখব, ঠিক? তাহলে x² প্লাস 7x প্লাস 12। আচ্ছা, খুব ভালো করে জিনিসটা দেখো তো। তাহলে এই যে 7টা অ্যাকচুয়ালি কিছুই নয়, এই যে মিডিলের টার্মটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই দুটোর যোগফল। আবার এই যে ধারের টার্মটা অ্যাকচুয়ালি এই দুটোর গুণফল। তার মানে যেহেতু আমি ধারের দুটো টার্মকে গুণ করে এই টার্মটা পেয়েছি, তাই অবশ্যই এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে ধারের দুটো টার্ম পাবো। তাহলে 12কে আমরা দুটো উৎপাদকে ভাঙবো, অর্থাৎ 6×2 করলে 12 হয়, 3×4 করলে 12 হয়, আবার 12×1 করলে 12 হয়। তাহলে আমরা দুটো উৎপাদকে ভাঙার জন্য তিনটে পসিবল রাস্তা পেলাম, যে 12কে দুটো উৎপাদকে ভাঙতে হলে আমরা এই দুটোকেও কনসিডার করতে পারি, এই দুটোকেও কনসিডার করতে পারি, এই দুটোকেও কনসিডার করতে পারি, ঠিক আছে? এবার আমরা কাকে কনসিডার করব সেটা আমাদের দেখার বিষয়। যেহেতু এখানে এই মিডিলের টার্মটাও ইনভলভ আছে, শুধুমাত্র ধারের টার্মটা যদি হতো, তাহলে 12কে ভাঙিয়ে কি পেয়েছি? 6×2, 3×4, 12×1, তাই না? তাহলে আলটিমেটলি আমাদের যে সংখ্যামালাটা আসা উচিত, এই যে রাশিটা আসা উচিত, তার যে ধ্রুবক পদটা, অ্যাকচুয়ালি আমরা এই যে ধ্রুবক পদটা এটা পেয়েছি কিন্তু এই ধ্রুবক পদের গুণফল থেকে। তাহলে নিশ্চয়ই এটাকে ভাঙিয়ে যে দুটো পাবো সেই দুটোই এদের ধ্রুবক পদ হবে। এখানে 6ও হতে পারে, এখানে 2 হতে পারে, এখানে 3 হতে পারে, এখানে 4 হতে পারে, 3 4 হতে পারে, 6 2 হতে পারে, আর 12 1 হতে পারে। কিন্তু হবে শুধুমাত্র একটাই, কেননা যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ বা দ্বিঘাত সংখ্যামালা, তাই এদের দুটোই ফ্যাক্টর পসিবল। যদি 3 আর 4 হয় তাহলে বাকি দুটো হবে না, কেননা যদি সবকটা একসঙ্গে হয়ে যায় তাহলে এর জন্য একটা ফ্যাক্টর পেলাম, এর জন্য একটা ফ্যাক্টর পেলাম, দুটো ফ্যাক্টর, এর জন্য একটা ফ্যাক্টর পেলাম বা একটা উৎপাদক পেলাম, এর জন্য একটা ফ্যাক্টর পেলাম, 4টে 6টা, এরকম 2 এর বেশি উৎপাদক পেয়ে যাবো। তাই জন্য শুধুমাত্র দুটোই হবে পসিবল, ঠিক আছে? বেশ, তাহলে কোনটা হবে, কোন দুটো হবে? 6 2 হবে, 12 1 হবে, নাকি 3 4 হবে? এটা আমরা কিভাবে ডিসাইড করব? ভালো করে দেখো, যে দুটো উৎপাদক আমরা এই যে 12-এর যে দুটো উৎপাদক ছিল, অর্থাৎ 12-এর কোন দুটো উৎপাদক? 4 আর 3, সেই 4 আর 3ই কিন্তু এখানে মাঝখানে যোগ হয়ে মিডিলের টার্মটা গঠন করেছে। অর্থাৎ মিডিলের টার্মটা যেন দুটো উৎপাদকের যোগফল হয়। কি হয়? মিডিলের টার্মটা যেন দুটো উৎপাদকের যোগফল হয়, ঠিক আছে? তাহলে 3 আর 4 যোগ করলে কত হচ্ছে? 7, 6 আর 2 যোগ করলে 8, 12 আর 1 যোগ করলে 13। তাহলে 13টা কি মিডিলের টার্ম? না। 8 কি মিডিলের টার্ম? না। 7 কি মিডিলের টার্ম? হ্যাঁ। তাহলে আমাদের 3 আর 4-এর জোড়টা নিয়ে নেবো, তাহলে 3 আর 4ই হবে, ঠিক আছে? এবার তুমি এখানে 4 লেখো, এখানে 3 লেখো, এখানে 3 লেখো, এখানে 4 লেখো, একই ব্যাপার, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের ধ্রুবক পদটা হয়ে গেল, ব্যাস। তাহলে আলটিমেটলি আমাদের এটা হবে x+3 আর x+4,
ঠিক আছে, ভেরি গুড। তো এই হচ্ছে আমাদের বিষয়, এতটাই সহজ একটা জিনিস। এবং এই জিনিসটা অ্যাকচুয়ালি কেন মুখস্থ আমরা করছি সেটা আমরা জানি না। আমাদের অ্যাকচুয়ালি আগে জানা উচিত যে গুণটা সবার আগে এসেছে, মানে গুণটা আগে হয়, তারপরে উৎপাদকের বিশ্লেষণ আবিষ্কার হয়েছে। তাই এই যে দুটো সংখ্যার গুণফলটা আমাদেরকে আগে শেখানো হয়, ক্লাস 8-এর বইতেই হয়তো থাকে, কিন্তু আমরা দুটোকে লিঙ্ক করতে পারি না, যে গুণ আর উৎপাদকের বিশ্লেষণ যে একই কথা, জাস্ট রিভার্স প্রসেস একে অপরের, এটা আমরা ফিল করতে পারি না। তাই আজকে আমি এটা ভিডিওটা বানিয়ে তোমাদেরকে এটা জানাতে চাইছি। বেশ, তাহলে বোঝা গেল জিনিসটা। এইবার এই জন্যই কিন্তু আমাদের এই প্রসেস থেকে এই প্রসেসে আসার জন্য এইটাকে দুটো উৎপাদকে আগে ভাঙিয়ে নিতে হবে। এখানে আমরা নিচ্ছি 4r3-তে, ওকে, এবং দেখছি যে 4r3 যোগ করলে 7 হচ্ছে। যদি 4r3-তে যোগ করে 7 না হতো তাহলে অন্য দুটো উৎপাদক ট্রাই করতে হতো, ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড। এবার আর কি আছে? আর নেই। এবার আমাদের জাস্ট প্রসেসটা একই, রিভার্স, তাই না? দেখো এবার 4+3 থেকে এক্সটাকে গুণ করে দিলাম, তাহলে 4x 3x। এবার এখানে কি করছি, x² + 4x থেকে আমি একটা জিনিস কমন নিচ্ছি, এক্সটাকে কমন নিয়ে নিচ্ছি। এক্সটাকে কমন নেওয়ার ফলে কি থাকছে, যে x × x + 4 থাকছে, তাই না? এখান থেকে x চলে গেলে x, এখান থেকে 4x থেকে x চলে গেলে 4। তাহলে দেখো এটা একটা টার্ম, মাঝখানে প্লাস দিয়ে ডিভাইড হয়ে সেপারেট হয়ে আছে, এটা একটা টার্ম। তো দুটো টার্মের মধ্যেই কিন্তু কমন আছে x + 4টা। যেমন ভাবে যদি 3 × 7 থাকে প্লাস 5 × 7 থাকে, এর মানে কিন্তু 7টাকে কমন নিয়ে নাও, 3 + 5 করে দাও, এরকমই হয়, তাই না? তেমনই আমি করেছি, যে x × x + 4 আছে, 3 × x + 4 আছে, তাহলে x + 4টাকে কমন নিয়ে নাও, তাই না? তাহলে 3, এখানে দেখো 3 + 5, তাহলে এখানে দেখো কে বেঁচেছিল, x বেঁচেছিল, x প্লাস, আর এখানে 3 বেঁচেছিল 3। ঠিক আছে, এইভাবেই আমরা জিনিসটাকে নামাই, ওকে। এই হচ্ছে আমাদের গোটা স্টেপের লজিক। এবার যদি তোমরা বলো যে এই মাইনাস থাকলে আমরা কি করব, মাইনাসের জন্য কিছুই নয়, মাইনাসের জন্য ইজি। আমরা তো দেখলাম যে অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে একটাই, যে এই যে আমাদের কনস্ট্যান্ট বা ধ্রুবক পদটা আছে, এই ধ্রুবক পদটাকে এমন দুটো উৎপাদকে ভাঙতে হবে যাদের যোগফল এটা হয়। অ্যাকচুয়ালি যোগফল, বিয়োগ আর যোগ নিয়ে অনেকে কনফিউজ হয়ে যায়, সেই কনফিউশনটা যেন না থাকে সেটার জন্য আরেকটা আমি এক্সাম্পল দিই। মনে করো তুমি x² + 2x + 8 লিখছো, -8 এইটাই লিখছো, ঠিক আছে, এটাই নিচ্ছ। আচ্ছা, এখানে তো মাইনাস আছে, তো তোমরা সবসময় এরকম ভাবে করে নেবে, রাইট, -8, ঠিক আছে। তাহলে এটা একটা সংখ্যা, বাস্তব সংখ্যা, এটা একটা বাস্তব সংখ্যা, এটা একটা বাস্তব সংখ্যা। তো এই যে -8টা, এই -8-এর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আমাদের, ঠিক আছে, রাইট। -8-এর উৎপাদকে বিশ্লেষণ করলে কি আসবে, একটা মাইনাস সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ অবশ্যই একটা নেগেটিভ একটা পজিটিভ থাকে, তবেই না সামনে মাইনাস চিহ্ন আসে। হয় -4 × 2 হবে, আর নইলে 4 × -2 হবে, আর নইলে -8 × 1 হবে, আর নইলে 8 × -1 হবে, এই জিনিসটা হবে, ঠিক আছে। তাহলে দেখো এটা একটা টার্ম, এটা একটা টার্ম, অবশ্যই এখন আমি যোগই করব, ঠিক আছে। এটা বুঝতে পেরেছো তো? -8 মানে কি, -4 × 2, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 4 × 2 = 8, -8, আর প্লাসে মাইনাসে মাইনাস, 4 × 2 = 8, -8, এখানেও তাই, একই ব্যাপার। উৎপাদক বিশ্লেষণ সহজ, যে কোনো একটা নেগেটিভ সংখ্যার উৎপাদক একটা পজিটিভ একটা নেগেটিভ হয়, ওকে। এবার এখান থেকে কোনটা নেব, দেখো -4 আর +2 করলে আমরা যোগ বিয়োগ যদি করি, দেখো প্লাসে মাইনাসে মাইনাস এবং বড় সংখ্যার চিহ্ন মাইনাস, তার আগে মাইনাস, এবং 4 থেকে 2 মাইনাস করলে 2 হয়, তাহলে এটার বিয়োগফল -2, এবং 4 আর -2 এর বিয়োগফল +2, -8 আর 1 এর যোগফল, 4 আর -2 এর যোগফল, আর -8 আর 1 এর যোগফল, সেটা হচ্ছে -7, আর 8 আর -1 এর যোগফল, সেটা হচ্ছে +7, রাইট। তাহলে আমাদের ভেতরের কোএফিসিয়েন্টটা কত আছে, 2 আছে, -2 আছে, -7 আছে, নাকি 7 আছে, ভালো করে দেখো তো, এখানে +2 আছে, তার মানে এইটা আছে। তাহলে +2 কাদের যোগফল, +2 হচ্ছে আমাদের এইটুকুর যোগফল, রাইট। তাহলে 4 আর -2, তাহলে এই 2 এর বদলে আমরা কি লিখব, 4 + -2 +(-8). এবার দেখো তো স্যারের বলা কথা কি মিলছে, যে 4 - 2x আর -8, তাহলে আলটিমেটলি কি হলো, যদি ধারে মাইনাস থাকে তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমাদের এই থিওরিটা ফলো করলে
ভিতরেও মাইনাস হয়ে যাবে, তাই তো? তাহলে আমরা কি বলছি যে যোগটাই আমরা মনে রাখলাম, এবং এই যে মাইনাস, এই মাইনাস জিনিসটা অ্যাকচুয়ালি আর কিছুই না, -2 এর সাথে প্লাস, ঠিক আছে? এটাই এটাই হচ্ছে এই স্টেপগুলোর লজিক। আরেকটা জিনিস হয়, সেটাও খুব সহজ, সেটাও তোমরা দেখে নিতে পারো। সেটাও যদি আমি তোমাকে দেখিয়ে দিই এক্ষুনি। তার আগে বলো এই অবধি বুঝতে পেরেছো কিনা, কমেন্টে জানাও হ্যাঁ কি না। কমেন্ট করো, আমি ততক্ষণ এটা মুছি। কমেন্ট করো হ্যাঁ কি না, বুঝতে পেরেছি কি বুঝতে পারিনি। চলো বলো বলো বলো, কমেন্টে বলো, সবাই সবাই কমেন্ট করতে হবে, সবাইকে 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 কমেন্ট করতে হবে। ওকে, চলো এবার আমরা আরেক ধরনের স্টাডি করতে পারি। আরেক ধরনের জিনিস থাকে, এইরকম জিনিস যদি থাকে, যদি এইরকম কোনো থাকে, দেখো এক্স স্কোয়ারের আগে আমরা যা যা করেছিলাম, এক্স স্কোয়ারের আগে 1 ছিল, যেহেতু এক্স স্কোয়ারের আগে 1 ছিল তাই জন্যে আমাদের সমস্ত কোএফিসিয়েন্টগুলো এরকম আকারে দেখতে হয়েছিল। কিন্তু যদি এরকম কিছু থাকে তাহলে কি হবে? বড়ই ঝামেলার বিষয়, তাই না? এরকম জিনিসকে ভাঙানোর জন্য আমরা এক ধরনের সংখ্যামালা দেখব, 2x + 1 3x - 1। এই ধরনের সংখ্যামালাকে গুণ করলে কেমন দেখতে আসে দেখো, এটা কিন্তু আগের থেকে ডিফারেন্ট। আগে দেখো x + 4 ছিল, এখানে কিন্তু 2x 3x আছে। তো এদেরকে আগে গুণ করে দেখি, তাহলে কত হচ্ছে 6x², কেননা 2x আর 3x গুণ করলে 3 2 6 x² রাইট, প্লাস 1 × 3x মানে 3x। ভেরি গুড, হয়ে গেল। তাহলে এই জিনিসটার সাথে এর গুণ হলো, এবার এর সাথে এটা, তাহলে -2x - 1 হলো। তাহলে আলটিমেটলি কি হচ্ছে আমাদের 6x² বা 6x² আমি লিখবো না, আমি লিখবো বেসিক্যালি এই 6টা কোত্থেকে পেয়েছি 2 × 3 করে, তাই না? তাহলে 2 × 3 করে x² লিখবো, প্লাস দেখো তো এই যে 3, এই 3টাকে আমি অ্যাজ ইট ইজ লিখবো। এই 3টা কোত্থেকে পেয়েছিলাম, এই 3টা অ্যাকচুয়ালি এর সাথে গুণ করে 3 আর 1 এর গুণ করে, তাহলে 3 × 1 হলো। বেশ, আচ্ছা এক্সটা কমন নিয়েছি, দেন এখানে একটা প্লাস রাখলাম। এই -2টা কোত্থেকে পেয়েছি, এই 2 আর এই -1 এর গুণ করে, ঠিক আছে? এক্স কমন নিলাম, দেন প্লাস দিয়ে এই যে -1টাকে আমি -1ই রেখে দিলাম। -1 অ্যাকচুয়ালি এটা -1 না, -1 × 1, ঠিক আছে? -1 × 1, ওকে। বেশ, তাহলে এই হচ্ছে আমাদের বিষয়। এবার এই জিনিসটাকে সিম্পলিফাই করলে কি আসবে, এই জিনিসটাকে আরেকটু সিম্পলিফাই করলে আগেরটার মতনই 6x² + x - 1, দ্যাট ইজ দ্য রিয়েল এক্সপ্রেশন। এবার এই যে জিনিসটা, যখন আমরা এই ধরনের কিছুকে সলভ করতে যাবো, এই ধরনের কিছুকে ফ্যাক্টরাইজ করতে যাবো, তখন আমাদের এটা মনে রাখতে হবে এই 6টা কিন্তু এমনি এমনি এখানে বসে নেই, এই 6টা এসেছেই কিন্তু আমাদের এই দুটোর কোএফিসিয়েন্টের গুণফল আকারে, ঠিক আছে? এই দুটোর কোএফিসিয়েন্টের গুণফল হিসেবে এসেছে, বোঝা গেছে? তাহলে অবশ্যই যে দুটো সংখ্যামালা আমাদের অ্যান্সার হবে, যে দুটো একঘাত সংখ্যামালা অ্যান্সার হবে, তাদের এক্সের সহগে কিছু না কিছু থাকবে, অবশ্যই থাকবে। এখানে এক্সের সহগে আছে মানে ওই দুটোর অ্যান্সারের এক্সের সহগে থাকবে। এখানে এক্সের সহগে নেই মানে এদের কারোর এক্সের সহগে কিছু থাকবে না, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে এটাই হচ্ছে আমাদের বিষয়। এবার আমরা যদি ফার্দার এটাকে আরো, এবার যদি আমরা এটাকে সলভ করতে যাই, এই ধরনের সংখ্যামালাকে, দেখো প্লাস যুক্ত টার্ম আমরা সলভ করেছি, মাইনাস যুক্ত টার্ম আমরা সলভ করেছি, একই জিনিস। কিন্তু এদের ক্ষেত্রে কি লজিক, এদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা কি নিয়ম পালন করি, 6 × -1, তাই তো? তার মানে -6, ঠিক? তাহলে -6কে ফ্যাক্টরাইজ করি আমরা, করে কি করি যে দেখি এই মিডিলের টার্মটা মানে 1 কিসে কিসে আসে। তাহলে 3 + -2 যদি করি, দেখো 3 আর -2কে গুণ করলে তো -6ই আসছে। -6এরই দুটো ফ্যাক্টর কি 3 আর -2, তাহলে এই দুটোকে যোগ করে দাও, যোগ করলে কত হয় 3 + আর -2, তার মানে 3 - 2 1, তাহলে মিডলের টার্মটা। অর্থাৎ এটা থেকে আমরা কি সিদ্ধান্ত করতে পারি যে 6x² x - 1, তারপরে বাকিটা আমরা এখান থেকে সলভ করতে পারবো, -2x - 1। এবার তোমরা তো বাকিটা সলভ করে আমাকে জানাবে যে অ্যান্সারটা কত আসছে, রাইট? ওকে, এবার দেখো কেন আমরা এই টার্মটার সাথে এই টার্মটার গুণ করলাম, করে আমরা তার ফ্যাক্টরাইজেশন করলাম। আমরা তো শুধুমাত্র -1 এর ফ্যাক্টরাইজেশনটা করতে পারতাম, কেন করলাম না? কেননা এখানে দেখো তো খুব ভালো করে, আমাদের যে গিভেন যে টার্ম দুটো হবে,
সেই টার্ম দুটোতে যে মিডিলের পোর্শনে যে টার্মটা আছে, মিডিলের টার্মটা, সেই টার্মে কিন্তু এই 6-এর হাত আছে। কেননা এই 6টা অ্যাকচুয়ালি কি, এই 6টা অ্যাকচুয়ালি এক্স স্কোয়ারের যে কোএফিসিয়েন্ট সেটা। আবার দেখো সেই 6-এর যে ফ্যাক্টরটা, অ্যাকচুয়ালি এই 3 আর 2 থেকে তো 6-এর উৎপত্তি হয়েছিল, এবং সেই 3টা দেখো মিডিলের টার্মের মধ্যে ঢুকে বসে আছে, 2টাও মিডিলের টার্মের মধ্যে ঢুকে বসে আছে। সেই জন্যই আমরা মিডিলের টার্মটাকে শুধুমাত্র -1-এর যোগফল আকারে লিখবো না, মিডিলের টার্মটাকে এইভাবে -1 আর +1-এর লিনিয়ার কম্বিনেশন, মানে এই ধরনের একটা দেখতে হবে। সেই জন্য আমরা মিডিলের টার্মটাকে এইটা ইন্টু এটা করব, ঠিক আছে? তাহলে 6 ইন্টু -1, এই জিনিসটারই আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, করে যে দুটো উৎপাদক পাবো তাদের যোগফল হিসেবে মিডিলের টার্মটাকে লিখবো। তো আমরা দেখো 3টে প্রসেস করলাম, 3টে প্রসেসে কিন্তু আমাদের মিডিলের টার্মটাই বেশি ভাবাচ্ছে এবং মিডিলের টার্মটা নিয়েই আমরা কাজ করছি, তাই জন্য এই প্রসেসটাকে বলা হয় মিডিল টার্ম। আচ্ছা বেশ, এবার এই যে উৎপাদকের বিশ্লেষণ, উৎপাদক কথার অর্থ কি দেখো, 6টাকে আমরা যখন উৎপাদকের বিশ্লেষণ করেছিলাম 2 আর 3 পেয়েছি এবং 1 পেয়েছি, তাহলে 2, 3 আর 1 থেকে উৎপত্তি হচ্ছে কার, 6-এর। তাহলে 6-এর উৎপাদন কে করছে, 2, 3, 1, যারা উৎপাদন করে তাদেরকে বলা হয় উৎপাদক, তাই তো? সেই জন্যে 6-এর উৎপাদক হচ্ছে 2 আর 3 আর 1। তেমনই যে কোনো দ্বিঘাত টার্মের উৎপত্তি হয় দুটো একঘাত টার্ম থেকে, এবং তারাই পরবর্তীকালে এই দ্বিঘাত টার্মের বা দ্বিঘাত রাশিমালার উৎপাদক হিসেবে পরিচিতি লাভ করে। সেই জন্য আমরা এই কথাটাকে বলি উৎপাদকের বিশ্লেষণ। অ্যাকচুয়ালি আমরা এই টার্মটাকে বিশ্লেষণই করছি, এবং বিশ্লেষণ করতে করতে কোথায় এসে ঠেকবো, যারা এই টার্মটাকে উৎপাদন করেছে, অর্থাৎ এই দুটো টার্ম, ঠিক আছে? সেই দুটো টার্ম তোমাদের আমি SW নামেই দিলাম। এই দুটো জিনিস কিচ্ছু নয়, 2x + 1 হবে একটা, আর একটা হবে 3x - 1, ঠিক আছে? প্রথমটা 2x + 1, আর এখানে 3x - 1 হবে, ঠিক আছে? বা যে কোনো একটা হতে পারে, ঠিক আছে? এটাই হবে, কারণ আমরা এই দুটো টার্ম গুণ করেই তোমরা এটাকে পেয়েছি, ঠিক আছে? বেকার SW, তোমরা এইটা SW দেবে, এইটা SW তোমরা করবে, করে আমাকে কমেন্টে জানাবে যে এই অ্যান্সারটা কত আসছে, ঠিক আছে? আমি দেখতে চাই তোমরা কেমন পারো। বেশ, তাহলে এই হচ্ছে আমাদের মিডিল টার্মের বৈশিষ্ট্য। অ্যাকচুয়ালি আগে আমরা গুণ করেছি, তারপরে সেই গুণের রিভার্স একটা প্রসেস, সেটাকে আমরা চালিয়েছি, ঠিক আছে? গুণফল বা গুণনীয়ক খোঁজা বা উৎপাদক খোঁজা, সেটাই হচ্ছে আমাদের কাজ। এর অ্যাপ্লিকেশনটা কোথায়? এর অ্যাপ্লিকেশন কিন্তু এটা নিয়ে আমরা কি কাজ করতে পারি, এটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি দ্বিঘাত সমীকরণ সলভ করতে পারি। দ্বিঘাত সমীকরণ কেমন দেখতে হয়, 6x² + x - 1 = 0, এই ধরনের যে সমীকরণ, এটাকে বলবো দ্বিঘাত সমীকরণ। যেহেতু এটা দ্বিঘাত রাশিমালা, ডান দিকে 0, তাই দ্বিঘাত সমীকরণ। এখান থেকে আমরা ফার্দার কি লিখতে পারি, এখান থেকে আমরা ফার্দার লিখতে পারি, আমি এটা বলেছিলাম যে এর যে উৎপাদকগুলো হচ্ছে 2x + 1 × 3x - 1, দ্যাট ইজ 0। দুটো নন জিরো, এরা দুজনে যদি নন জিরো হয়, শূন্য না হয়, তাহলে এটা পসিবল কি দুটো নন জিরোকে গুণ করে 0 পাচ্ছি? হবে না। 5 × 2 করলে 0 পাবে? পাবে না। 7 × 9 0 পাবে? পাবে না। কিন্তু যদি একটা 0 হয় দুটোর মধ্যে, তাহলে অবশ্যই 0 পাবে। তাহলে এটার মধ্যে একটা অবশ্যই 0 হবে, হয় এটা 0 নয় এটা 0। দেখো, তাহলে যদি এটা 0 হয়, তাহলে 2xটা, তাহলে 2x + 1টা হয়ে যাবে 0, তাহলে 2xটা হয়ে যাবে কত, -1, এবং xটা হয়ে যাবে -1/2, তাই তো? আর 3x - 1টা যদি 0 হয়ে যায়, তাহলে 3xটা হয়ে যাবে 1, এবং xটা হয়ে যাবে 1/3। তাহলে দেখো x এর দুটো মান আমরা পেয়ে গেলাম, দ্বিঘাত সমীকরণ সলভও হয়ে গেল। তো এই মিডিল টার্মটা ইউজ করে আমরা দ্বিঘাত সমীকরণ কিন্তু সলভ করতে পারি। এটা কিন্তু খুব পরবর্তীকালে ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের কাছে। এই জিনিসটাকে শেখা দরকার, এইভাবে শেখা দরকার, এবং এর ডিপে যাও কেন একটা স্টেপ হচ্ছে। অ্যাকচুয়ালি কিন্তু উৎপাদকের বিশ্লেষণের আগে আমি বারবার বলছি, আগে গুণ এসেছে, তারপর উৎপাদকের বিশ্লেষণ এসেছে, ঠিক আছে? তো এই গুণটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে জাস্ট এর রিভার্স প্রসেসটা, ওকে? এবার তোমাদেরকে স্যাররা যে নিয়ম শিখিয়েছেন সেই নিয়মে করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এই জিনিসটা গভীরে গেলে তুমি সবসময় তাহলে বুঝতে পারবে যে যদি দুটোই প্লাস থাকে আর এখানে যদি কোনো সহগ না থাকে, তাহলে অবশ্যই জাস্ট এত কিছু করার দরকার নেই, x প্লাস সামথিং, সেই সামথিংগুলোকে জাস্ট চোখ বন্ধ করে এর ফ্যাক্টর করবে, এবং দেখবে যে যে দুটো ফ্যাক্টরের যোগফল এটা হচ্ছে, সেটা বসিয়ে দেবে, এক লাইনে চোখ বন্ধ করে জিনিসটা হয়ে যাবে। ওকে। আর যদি মনে করো যে একটা প্লাস আছে একটা মাইনাস আছে, তাহলে অবশ্যই যে দুটো ফ্যাক্টর হবে সেই দুটো ফ্যাক্টরের
একটা প্লাস হবে, একটা মাইনাস হবে, রাইট? আচ্ছা, এবং ইন্টারেস্টিংলি বড় সংখ্যার আগে প্লাস হবে, ছোট সংখ্যার আগে মাইনাস হবে, ঠিক আছে? যদি এখানে প্লাস এখানে মাইনাস থাকে, ঠিক আছে? যদি এখানে মাইনাস এখানে প্লাস থাকে তখন কি হবে? তখন কিন্তু দুটোতেই মাইনাস হয়ে যাবে, ঠিক? এইগুলো তোমরা ভেরিফাই করে করে দেখবে। এইগুলো কিন্তু খুব শর্টকাট, এটা দেখে আমরা শর্টকাট নিজেরা বানাতে পারি, রাইট? তাহলে অ্যাকচুয়ালি আমরা বুঝলাম যে একটা দ্বিঘাত রাশিমালাকে উৎপাদকে বিশ্লেষণ করার পিছনে লজিকটা কি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো কমেন্টে জানাবে যে হ্যাঁ এই জায়গাটা বুঝতে পারিনি, আমি ক্লিয়ার করে দেবো। আর যদি বুঝতে পারো তাহলে অবশ্যই জানাবে যে হ্যাঁ বুঝতে পেরেছি, তাহলে আমার শুনে খুব ভালো লাগবে। তোমরা অবশ্যই যেটা হবে কমেন্টে জানাবে। আর অবশ্যই সঙ্গে থেকো। তোমরা তোমাদের স্কুলে যদি আরও কিছু কাজবাজ দিয়ে থাকে যে হ্যাঁ এই জিনিসটা আমাদের স্কুলে পড়িয়েছে কিন্তু এর এসেন্সটা বুঝতে পারছি না, এর ইম্পর্টেন্সটা বুঝতে পারছি না, এর গভীরে যেতে পারছি না, অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু বলে দেবো, ঠিক আছে? এবং ছোটোবেলায় আমারও কিন্তু একটা ইচ্ছা ছিল যে আমার একজন ম্যাথ টিচার হবেন যিনি আমাকে এরকম গভীরে বলবেন। সেটা আমি পাইনি কোনো দিন। একটা প্রাইভেট টিউটর, এমনি ব্যাচে পড়েছিলাম, স্কুলে পড়েছিলাম, স্কুলের স্যাররা বা টিউশন স্যাররা অতটা সময় পান না, সবাই থাকে, সবাইকে বোঝাতে হয়, এই জন্য এত কিছু নিয়ে ডিসকাস করার তাদেরও সময় হয় না। কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো, কোনো অসুবিধা নেই, তোমরা শুধু জানাবে যে হ্যাঁ এই টপিকটা আমাদের সমস্যা হচ্ছে, এই টপিকটা আমরা ফিল করতে পারছি না, ঠিক আছে? আমি কিন্তু সেটা নিয়ে বানিয়ে দেবো ভিডিও। ওকে, তোমরা সবাই খুব ভালো থেকো। যদি কোনো অসুবিধা হয় আমাকে বলো, এবং মন দিয়ে পড়াশুনো করো, অঙ্ক করো, অঙ্কের গভীরে যাও, যেটা কঠিন লাগছে সেটাকে একবারে ছেড়ে দিও না, সেটাকে বোঝার চেষ্টা করো ইন্টারেস্টের সাথে, দেখবে অঙ্কটা সহজ মনে হবে। অঙ্কটা কিন্তু কিচ্ছু নয়, অঙ্কের শর্টকাট বলে কিছু হয় না। অঙ্কে ভালো হতে গেলে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, এবং বুঝে বুঝে প্র্যাকটিস, মুখস্থ করে নয়, বুঝে বুঝে প্র্যাকটিস। একটা ধরনের অঙ্ক আমি শিখলাম, সেই ধরনের অঙ্ক আমি 50টা করলাম, তবেই সেটা প্র্যাকটিস, বুঝে বুঝে। এমন নয় যে স্যার বলে দিল মুখস্থ করলাম, করছি, পরীক্ষা গিয়ে ভুলে যাব, বা পরীক্ষা হয়ে গেলে ভুলে যাবে, এরকম কোনো ব্যাপার না। যেটা শিখবে সেটা যেন মাথার মধ্যে থাকে, সেইভাবে প্র্যাকটিসটা করতে হবে, এফেক্টিভ প্র্যাকটিস করতে হবে, তবেই তোমাদের অঙ্কের বেসটা শক্ত হবে। 11-12 অবধি তোমাদের বেস গড়ছে শুধুমাত্র, তারপর বিএসসিতে গিয়ে কিন্তু তোমরা বেসিক লেভেলের ম্যাথ শিখবে। তার পরবর্তীকালে ম্যাথামেটিক্স নিয়ে যদি কিছু করতে চাও সেটা তো আছেই, কোনো সমস্যা নেই, ম্যাথামেটিক্সে অনেক কিছু করতে পারো, অনেক বড় একটা ফিল্ড, এখানে রিসার্চ করার অনেক প্রয়োজনীয়তা আছে। এবং ম্যাথামেটিক্সে নতুন কিছু আবিষ্কার হলে বিজ্ঞানের কিন্তু ভিত কিন্তু নড়ে যায়, বিজ্ঞান কিন্তু আরও সহজভাবে বোঝা যায়। অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্স দিয়েই আমরা বিজ্ঞানকে বুঝি। তাই ম্যাথামেটিক্সটা তোমরা ভালো করে করো। শুধুমাত্র তেমন নয়, ম্যাথামেটিক্সটা হচ্ছে আমাদের ব্রেনের এক্সারসাইজ। যে ভালো ম্যাথামেটিক্স পারে সে ক্রিটিক্যাল থিঙ্কিং, ডিসিশন মেকিং সব কিছু কিন্তু ভালো পারে। কেননা ম্যাথামেটিক্স শিখলে অনেক রিসার্চ বলছে যে ব্রেনের ওয়্যারিংটা আরও শক্তিশালী হয়, ভাবনা চিন্তার শক্তি আমাদের আরও বাড়ে। ওকে, তো তোমার ম্যাথামেটিক্সটা ভালো করে শেখো, জিনিসপত্রগুলোকে বোঝো, অ্যালজেব্রাটাকে ভালো করে শেখো। অ্যালজেব্রা কিন্তু তোমাদের পরবর্তীকালে অনেক কিছু দিতে চলেছে, তোমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে করতে চলেছে। তো তোমাদের শুধু এইটুকুই বলার যে প্লিজ একটু ভালো করে পড়াশোনা করো, ম্যাথসটা করো। ওকে, চলো টাটা, বাই বাই, তোমরা সবাই খুব খুব ভালো থেকো, ঠিক।